আমি তানহা ও ইফাতের সাথে আপনাদেরও নিয়ে যেতে চাই। আবিরের বিয়ে 7টা দিন আপনারা আমাদের বাসায় থাকবেন। দুঃখিত, আমরা এত আগে যেতে পারবো না। বিয়ের দিন অবশ্যই যাব। আপনি ইফাত আর তানহাকে আগে নিয়ে যেতে পারেন। অনুমতি দিলে আজকে নিয়ে যেতে পারবো। কিন্তু রাত করে কেন? তানহার চাচি তানহা আর জামাইয়ের জন্য পিঠে পুলির আয়োজন করেছে। আচ্ছা, ইফাত আসলে কথা বলে নিয়ে যাবেন। তানহা, তুমি আমার সাথে এসো। বলেই রান্নাঘরে নাস্তা তৈরি করতে আসলো। একটু পরে তানহা নাস্তা নিয়ে চাচার সামনে হাজির হলো। এসবের কি দরকার ছিল মা? আমরা এখনই চলে যাব। আপনার জামাইকে তো আসতে দেবেন, উনি আসুক। না জানি আবার পাড়ার মোড়ে আড্ডা দিতে বসে আড্ডা দিতে বসে গিয়েছে। তুই গিয়ে জামা কাপড় গুছিয়ে নে। আচ্ছা চাচা। বলেই নিচের রুমে চলে আসলো। রোকেয়া বেগম চৈতালির জন্য নাস্তা নিয়ে চৈতালির রুমে আসলেন। মেয়ে বালিশে মুখ গুজে কান্না করছে। দেখেই বুকের ভেতরটাই চিনচিন করে ব্যথা করে উঠল। মেয়ে যতই খারাপ হোক, যতই অন্যায় করুক, মা হয়ে মেয়ের চোখের পানি সহ্য করা খুবই কষ্টকর। রোকেয়া বেগম মেয়ের মাথায় হাত বুলিয়ে দিল। স্নেহের হাত মাথায় পেয়ে মাকে জড়িয়ে ধরে হাউমাউ করে কান্না করে দিল চৈতালি। রোকেয়া বেগম মেয়েকে বুকে জড়িয়ে নিয়ে বলল, কান্না করিস না মা, আমরা তোর সাথে এমনি এমনি খারাপ ব্যবহার করি নাই। মা হয়ে এত বড় মেয়ের গায়ে হাত তোলা কতটা কষ্টকর তুই যদি বুঝতি। তুই আজকে বুঝবি না, যেদিন মা হবি সেদিন বুঝতে পারবি। তুই যে আমাদের খুব আদরের, আমরা কি করে তোর জীবনটা নষ্ট হতে দিতে পারি বল? রোকেয়া বেগম মেয়েকে বুঝিয়ে রুম থেকে বেরিয়ে আসলো। ইফাত বাসায় এসে মাহতাব সাহেবকে দেখে সালাম দিল। দুজন কুশল বিনিময় করলো। মাহতাব সাহেব ইফাতকে উদ্দেশ্য করে বলল, যাও বাবা, তৈরি হয়ে নাও, আমাদের রওনা দিতে হবে। রওনা দিতে হবে মানে? তোমাকে আর তানহাকে নিয়ে যেতে এসেছি। কয়টা দিন থাকবে আমাদের বাসায়? কথা না বলে তানহাকে নিয়ে আসো। ইফাত, তোর চাচা অনেকক্ষণ ধরে তোর জন্য অপেক্ষা করছে। আজকে থাকতে বলছি, উনি থাকবেন না। তোর চাচি নাকি তোদের জন্য পিঠাপুলির আয়োজন করেছে। রাত হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি বেরিয়ে পড়। ইফাত রুমে এসে দেখলো তানহা বোরখা পরছে। তানহারে, আমি শ্বশুরবাড়ি যাব। আমার কি যে শরম লাগছে। ইফাতের হঠাৎ চিৎকারে তানহা চমকে উঠল। এটা কেমন ধরনের বেয়াদবি? কথা নেই, বলা নেই, হুট করে এসে চিৎকার দেন। ফাজলামি বাদ দিয়ে রেডি হয়ে নিন। বেশি কথা বললে আপনাকে রেখেই চলে যাব। আমাকে না নিয়ে গেলে তোমাকেও যেতে দিব না। কথা বলতে বলতে ইফাতও তৈরি হয়ে নিল। রোকেয়া বেগমের থেকে বিদায় নিয়ে তিনজন মিলে বেরিয়ে পড়ল। রোকেয়া বেগম দরজা লাগিয়ে দিয়ে মেয়ের রুমে আসলেন। আজকে মেয়ের সাথেই থাকবেন। ইফাত আর তানহাকে দেখে বেশ খুশি হলো হাসনা বেগম। বাড়িতে কয়েকজন আত্মীয় স্বজন এসেছে। বাসায় খুশির আমেজ লেগেছে। প্রতিটি মানুষের অধরের কোণে হাসি। তানহা নিচের রুমে ব্যাগ রেখে সবার সাথে যোগদান করলো। ইফাত এখনো রুমে যায় নাই। মাহতাব সাহেবের সাথে বসে গল্প করছে। আবিরের দেখা এখনো মেলেনি। আবিরের রুমের দরজা বন্ধ। আবিরের বিয়ের কথা শুনে ইফাত কিছুক্ষণ চুপ ছিল। একটা দীর্ঘশ্বাস নিয়ে মাহতাব সাহেবের সাথে বিয়ের প্ল্যান করছে। কাকে কাকে দাওয়াত দিবে, কোথায় কি কি লাগবে, কত খরচ হবে। ইফাতের ব্যবহার মাহতাব সাহেবকে মুগ্ধ করে তুলেছে। ছেলেটা কত ভালো, একদিনেই কেমন মিশে গিয়েছে। ইফাতকে দেখলে কেউ বলবে ইফাত এবারই জামাই। সবাই মনে করবে ইফাত আবিরের ছোট ভাই। মাহতাব সাহেব ইফাতের মাথায় হাত বুলিয়ে দোয়া করে দিল। ইফাত মিষ্টি হাসি মাহতাব সাহেবকে উপহার দিল। তানহা এসে ধুপি পিঠা, পাকোয়ান পিঠা, শুকনো চিতাই পিঠা দিয়ে গেল। আবির রুম থেকে বেরিয়ে ইফাতকে দেখে তাদের সাথে যোগদান করলো। ইফাত যে, কেমন আছো তুমি? আলহামদুলিল্লাহ ভালো। রাগ করে আছো আমার উপরে? আমি কেন আপনার উপরে রাগ করতে যাব? আবির, এসব কি কথা হচ্ছে? ছেলেটা প্রথমবার আমাদের বাসায় আসলো, আগে প্রশ্ন বাদ দাও। ইফাত আমার ভাই হয়, আমি ভাইয়ের সাথে কথা বলতে পারি না। আপনি বলুন, সমস্যা নেই। তানহা দুই হাতে দুটো বালতি নিয়েছে। 2 বালতি ভর্তি পানি। দুটো বালতি টানতে হিমশিম খাচ্ছে। সবার সামনে খুব বাহাদুরি দেখিয়ে বলেছিল পারবে। শ্বশুর বাড়িতে কত বড় বড় বালতিতে পানি টেনেছে। এই বালতি দুটো একদম ছোট। এটা তানহার কাছে কোনো ব্যাপারই না। এখন হাড়ে হাড়ে টের পাচ্ছে। তানহার কষ্ট হচ্ছে দেখে ইফাত উঠে আসলো। তানহার দুহাত থেকে বালতি নিয়ে হাসতে হাসতে বলল, কি ম্যাডাম, আজকে আবার বাহাদুরি দেখাতে গিয়েছেন?
আপনার যে শরীর, এই শরীর নিয়ে বাহাদুরি একদম মানায় না। ভাগ্য ভালো আপনার শরীরটা এখনো মট করে ভেঙে পড়ে নাই। তানহা রাগী দৃষ্টিতে ইফাদের দিকে তাকালো। তোমাকে বলেছি তুমি এসো আমাকে সাহায্য করো। তানহার কথা শুনে ইফাত চোখ গোল গোল করে তাকালো। বৌজান, তুমি আমাকে তুমি করে বললে, আমার বিশ্বাস হচ্ছে না। মানুষ না থাকলে এখনই থামবেন আপনি? রান্নাঘরে পানিগুলো দিয়ে আসুন, লাগবে। তুমি করে না বললে যাব না। তাহলে এখানেই সারাদিন দাঁড়িয়ে থাকুন, আমি গেলাম। বলেই তানহা হাঁটতে শুরু করলো। ইফাত মুখ ভার করে তানহার পেছনে পেছনে গেল। তানহার প্রতি ইফাদের ভালোবাসা দেখে মাহতাব সাহেবের চক্ষু জড়িয়ে গেল। আবির ইফাত আর তানহার দিকে তাকিয়ে পড়ল। ইফাদি তানহার যোগ্য। ইফাদের মতো ছেলেরাই পারে তানহার মতো মেয়েদের মনের রানী করে রাখতে। আমি কখনো ইফাদের মতো করে তানহাকে রাখতে পারতাম না। তা না হলে তানহাকে ভালোবেসে বিদেশ গিয়ে অন্য কাউকে বিয়ে করি। মানুষ সময়ের সাথে পরিবর্তন হয়ে যায়। আমিও হয়তো সময়ের সাথে পরিবর্তন হয়ে গিয়েছি। আগে তানহাকে ভালো লাগতো, প্রিয়াকে দেখার পরে আর লাগে না। ভাবতেই দীর্ঘশ্বাস বেরিয়ে এলো। কাজকর্ম, নামাজ, খাওয়া দাওয়া করতে করতে প্রায় 11টা বেজে গেল। তানহা সবে নিচের রুমে আসলো ইফাতকে নিয়ে। মেয়েটা চাচার বাসায় এসে অনেক খুশি হয়েছে, তা তানহার মুখ দেখেই বোঝা যাচ্ছে। মুক্ত পাখির মতো বাসার এদিক ওদিক ছুটে বেড়াচ্ছে। দেওয়ালে ঝোলানো লাল কাগজের ফুলগুলো ইফাতকে দেখিয়ে বলল, এই দেখুন, এই ফুলগুলো আমি বানিয়েছি। আমি অনেক সুন্দর সুন্দর ঘর সাজানোর ফুল বানাতে পারি। আমার অনেক ইচ্ছে ছিল আমি বড় হয়ে রোজগার করব, কিন্তু আমার পড়াশোনায় তো হলো না। ইচ্ছেটা মাটি চাপা পড়ে গেল। আমার আরও ফুল আছে, দেখবেন? আমারও একটা ফুল আছে, অনেক সুন্দর ফুল। একবার দেখলে সারা জীবন দেখতে ইচ্ছে করবে। কোথায় আমার ফুল? কোথায় আপনার ফুল? আমাকে কোনোদিন দেখান নাই তো। কাউকে দেখাবো না। ফুলটা আমার খুব প্রিয়। ফুলটাকে শুধু আমি একা দেখব। কোথায় দেখান আপনার ফুল? যত সুন্দর ফুলেই হোক না কেন, আমার থেকে সুন্দর ফুল আপনি বানাতে পারবেন না। এদিকে এসো, আমি তোমাকে দেখাচ্ছি। পৃথিবীর সবচেয়ে সুন্দর আমার ফুলটা। তোমার ফুলের থেকেও বেশি সুন্দর আমার ফুল। তানহা ইফাতের পাশে এসে দাঁড়ালো। ইফাত তানহার হাত ধরে টেনে নিচের কোলে বসালো। তানহার ঘাড়ে থুতনি রেখে বলল, এই যে এটা আমার ফুল। তোমার ফুলের থেকে আমার ফুলটা বেশি সুন্দর না? আমার চোখে দেখা পৃথিবীর শ্রেষ্ঠ সুন্দরী নারী হলো আমার বৌজান। আমার চোখে আমার বৌজানের মতো সুন্দর কেউ না। ইফাতের কথাই তানহা লজ্জা পেয়ে মাথা নত করে ফেলল। ইফাত তানহার ঘাড়ে অধর ছুঁইয়ে দিল। তানহা কিছুটা কেঁপে উঠল। তানহার হাতের ভাঁজে নিচের হাত এক করে দিয়ে বলল, এটা কিন্তু ঠিক না। তুমি তোমার ডায়েরিতে আমাকে তুমি বলে সম্বোধন করো, কিন্তু বাস্তবে আমাকে আপনি করে বলো। এটা কিন্তু একদম ঠিক না। তোমার মুখে আপনি ডাক শুনতে ভালো লাগে না। তখন কি সুন্দর করে তুমি করে বললে, প্রাণটা আমার জুড়িয়ে গিয়েছিল। তুমি আমাকে ডায়েরিতে ভালোবাসো, বাস্তবে না। এটা কিন্তু একদম ঠিক না। কাউকে না বলে কারোর জিনিসে হাত দেওয়া ঠিক না। আমি ঘুমিয়ে গেলে আমাকে না বলে আমার ফোন চেক করো কেন? আমার অধিকার আছে, তাই আমি আমার স্বামীর ফোনে হাত দিই। আমরাও অধিকার আছে, তাই আমি আমার বউয়ের ডায়েরিতে হাত দিয়েছি। আমাকে নিয়ে তার লেখা অজস্র শব্দ আমার হৃদয়ে দাগ কেটেছে। প্রতিটি শব্দ তার লেখার প্রেমে পড়েছি নতুন করে। তার মনের অনুভূতিগুলো তার মতোই স্নিগ্ধ আর সুন্দর। আমি তোমার ভালোবাসা খুঁজতে গিয়ে আমি তোমাতেই হারিয়ে গিয়েছি বারংবার। তানহা এক হাতে ইফাতের চুলে হাত দিয়ে খুশিতে উৎফুল্ল হয়ে পড়ল। বাবা, আপনি এত সুন্দর কথা বলতে কবে থেকে শিখলেন? যেদিন থেকে তোমাকে দেখেছি। হয়েছে, এবার আমাকে ছাড়ুন। তুমি করে না বললে ছাড়বো না। তখন ছেড়ে দিয়েছি, এবার তোমাকে কে বাঁচাবে? আচ্ছা, তুমি করে বলবো, তবে আমার একটা শর্ত আছে। কি শর্ত? আমাকে কোলে নিয়ে এই রুমে গোল গোল করে ঘুরতে হবে, তাহলে আমি আপনাকে তুমি করে বলবো। তোমার মতো হাড্ডি মন্ত্রীকে কোলে নেওয়া 1-2 এর বিষয়। বলেই তানহাকে কোলে তুলে দিল। আপনি আমাকে অপমান করলেন, আপনাকে তুমি করে বলবো না। তাহলে আমিও তোমাকে নিচে নামাবো না। বলেই তানহাকে কোলে তুলে নিল। তানহা ইফাদের গলা জড়িয়ে ধরল। এক দৃষ্টিতে ইফাদের দিকে তাকিয়ে আছে। মানুষটাকে কাছে থেকে দেখলে তানহার খুব লজ্জা লাগে। একবার তাকাচ্ছে আর একবার চোখ নামিয়ে নিচ্ছে। যত ইচ্ছে খুশি দেখো, তোমারই তো বর।
ইফাদের কথা শুনে লজ্জায় ইফাদের বুকে মুখ লুকালো তানহা। ফজরের আজান কানে আসতেই প্রতিদিনের মতো আজকেও তানহার ঘুম ভেঙে গেল। শীতের সকাল, কম্বলের আইস থেকে উঠতেই ইচ্ছে করে না। ইফাদের সাথে গল্প করতে করতে কখন সে ঘুমিয়ে পড়েছে তা জানা নেই তানহার। ইফাত কপালে হাত রেখে নরম কণ্ঠে বলল, আজান দিয়েছে, উঠুন, উঠে অজু করে চাচার সাথে মসজিদে যাবেন। ইফাত তানহার এক হাত জড়িয়ে ধরে শুয়ে রইল। তার মানে আপনি জেগে আছেন তবুও উঠছেন না? আগে উঠে গেলে বউয়ের এত ভালোবাসা পেতাম, তুমি করে না বললে উঠবো না। ইফাত সোনা পাখি আমার, ওঠো, লক্ষ্মী ছেলের মতো নামাজ পড়ে আসো, আর আমার জন্য আল্লাহর রহমত নিয়ে আসো। তানহার কথা শুনে ইফাত উঠে বসল। তানহার দিকে তাকিয়ে মুখ এক হাতে দিয়ে বলল, এভাবে কেউ বলে? আমার বুঝি শরম লাগে না? আপনি তো না, মানে তুমি তো বললে তোমাকে তুমি করে বলতে। তুমি করে বলতে বলেছি, শরম দিতে বলি নাই। শরমালা বর আমার। এবার উঠুন, অজু করে চাচার সাথে মসজিদে যাবেন। কোথায় গিয়ে অজু করব? দেখিয়ে দিবে না? আমার সাথে চলুন, আমি দেখিয়ে দিচ্ছি। এটা কিন্তু ঠিক না, তুমি বলার পরে আপনি করে বলছো। এতদিনের অভ্যাস একদিনে যাবে, আস্তে আস্তে আপনি থেকে তুমি হয়ে যাবে। আমি চেষ্টা করব তোমাকে তুমি করে বলার। এবার খুশি? বউজান, অনেক খুশি। আমার মতো এত লক্ষ্মী বউ যেন আল্লাহ প্রতিটি ঘরে ঘরে দেয়, তাহলে সংসার আল্লাহর রহমত ঢেলে ঢেলে পড়বে। তানহা কলপারে গিয়ে দেখল মাহতাব সাহেব অজু করছেন। অজু শেষ করে তানহাদের দেখে ইফাতকে বলল, বাবা, মসজিদে যাবে না? জি চাচা, যাব। আপনার সাথে যাব, জন্য অজু করতে এসেছি। আমি আবার বাসা থেকে অজু করে যাই। আমিও বাসা থেকেই অজু করে যাই চাচা। তুমি অজু করে নাও। ইফাত কোনো কথা না বলে অজু করে মাহতাব সাহেবের সাথে বেরিয়ে গেল। তানহা অজু করে এসে রুমে নামাজ পড়ে নিল। নামাজ শেষ করে কিছুক্ষণ কোরআন তেলাওয়াত করলো। কোরআন পড়া শেষ হলে তা যত্ন সহকারে তুলে রাখলো। এত সকালে কেউ ওঠে নাই, পুরো বাড়ি একদম নিস্তব্ধ হয়ে আছে। তানহা আবার শুয়ে পড়ল। ভোরের আলো ফুটতে শুরু করেছে চারিদিকে। মাহতাব সাহেব আর ইফাত গল্প করতে করতে রাস্তা দিয়ে হেঁটে আসছে। চারিদিকে কুয়াশায় সাদা হয়ে আছে। অন্য দিনের তুলনায় আজকে একটু বেশিই কুয়াশা পড়েছে। বাসার কাছে আসতেই কয়টা শিউলি ফুল ইফাদের চোখে পড়ল। ইফাত ফুল অনুসরণ করে গাছ পর্যন্ত পৌঁছে গেল। শিউলি ফুল আমার তানহা খুব পছন্দ করে। গাছটা নিজ হাতে কিনে নিয়ে এসেছিল। চাচির থেকে অনুমতি নিয়ে ফুলের বাগান করেছিল। আরও পাহাড়ি রকমের ফুলের গাছ ছিল। সব সব বাচ্চারা নষ্ট করে ফেলেছে। তানহা নেই, কে যত্ন করবে বাগানের? এই শিউলি ফুলের গাছটাই অবশিষ্ট আছে। তাও তোমার চাচি বলেছিল কেটে দেওয়ার জন্য, আমি রেখে দিয়েছি। তানহা দেখলে মন খারাপ করবে। মাহতাব সাহেবের কথা শুনতে শুনতে বেশ কয়েকটা ফুল কুড়িয়ে নিল ইফাত। তুমি ফুল কি করবে বাবা? একটু পরে দেখবে পাড়ার বাচ্চারা এসে কাড়াকাড়ি করে ফুলগুলো কুড়িয়ে নিয়ে যাবে। অনেক সুন্দর লাগছে চাচা, তাই কয়টা হাতে তুলে নিলাম। বলেই দুজন বাসার মধ্যে প্রবেশ করলো। তানহা শুয়েছিল। কখন সে দু চোখের পাতা এক হয়ে গিয়েছে তা জানা নেই। ইফাত রুমে এসে মাথা থেকে টুপি খুলে ব্যাগের মধ্যে রাখলো। মহারানী ঠান্ডার মধ্যে আমাকে তুলে দিয়ে নিজে আরামে ঘুমোচ্ছে। দাঁড়াও, তোমার ঘুম বের করছি। বলেই তানহার পায়ের কাছে গিয়ে সুরসুরি দিতে লাগলো। তানহার পায়ে এমনিতেই অনেক সুরসুরি। ইফাত পায়ে সুরসুরি দেওয়াতে ধরপড়িয়ে উঠে বসলো তানহা। জোরে জোরে শ্বাস নিচ্ছে। ঘুমের মধ্যে আচমকা সুরসুরি দেওয়াতে বেশ ভয় পেয়েছে। তা তানহার মুখ দেখেই স্পষ্ট বোঝা যাচ্ছে। ভয় পেয়েছো? আপনি যেদিন ঘুমাবেন সেদিন গায়ে পানি ঢেলে দিয়ে বলবো আপনি রাগ করেছেন। হ্যাঁ করেছি, আবার আপনি করে বললে। তানহা ইফাদের কথার কোনো উত্তর দিল না। অদ্ভুতভাবে তাকিয়ে আছে। তানহাকে এভাবে তাকিয়ে থাকতে দেখে ইফাত বলল, প্লিজ আমার দিকে এভাবে তাকিয়ে থেকো না, আমার শরম লাগে। ইফাদের কথা শুনে হেসে দিল। মানুষটার মুখে সব সময় শরম লেগেই থাকে। মানুষটার মুখে সব সময় শরম লেগেই থাকে। কখন আসলে মসজিদ থেকে? এখনই এসেছি। দাঁড়াও, তোমার জন্য একটা জিনিস এনেছি। বলেই ফুলগুলো এনে তানহার হাতে দিল। শিউলি ফুল আপনি কোথায় পেলেন? জানেন শিউলি ফুল আবার অনেক পছন্দের। আমার শিউলি ফুলের গাছও আছে। শিউলি ফুল পেয়ে এত খুশি? চলো তাহলে তোমার আরেকটি ইচ্ছে পূর্ণ করে দেই। কি ইচ্ছে? বিছানা থেকে নেমে আসো।
ইফাদের কথা মতো তানহা নিচে নেমে আসলো। কালো রঙের চাদরটা বের করে তানহার শরীর মুড়িয়ে দিল ইফাদ। তারপরে তানহার হাত ধরে বাসার বাহিরে নিয়ে আসলো। আপনার মাথা খারাপ হয়ে গিয়েছে। এই কুয়াশার মধ্যে একটা কাক পাখিও বের হয় না। আপনি বাইরে কি করতে এসেছেন? বউয়ের ইচ্ছে পূর্ণ করতে এসেছি। তুমি তো বলেছিলে আমার সাথে কুয়াশার মধ্যে হাতে হাত রেখে হাঁটার খুব ইচ্ছা। আজ দ্বিগুণ কুয়াশা পড়ায় কেউ কম্বলের আরাম রেখে উঠবে না। আজকে আমরা দুজন পুরো কুয়াশার সকালটা অনুভব করব। আপনার মনেই আছে? আমি কি 10টা বউ যে মনে থাকবে না? কি বললেন? তুমি কথায় কথায় খালি আমার উপরে রেগে যাও কেন? আমার কি 10টা স্বামী যে আমি তাদের উপরে রাগ করব? কি বললে? তুমি রাগ করছো কেন? কপি বাই ইফাদ। জি না, তুমি আমাকে বললে আমি কেন রাগ করি, তাই তোমাকে আমার রাগ করার অনুভূতিটা অনুভব করালাম। বলেই দুজন হাঁটতে শুরু করলো। পাশাপাশি দুজন হাত ধরে হাঁটছে। চারিদিকে কুয়াশা আর কুয়াশা, দূরের কিছু দেখা যাচ্ছে না। ইফাদ আর তানহা দুজনের দিকে তাকিয়ে হেসে দিল। জানো, ছোটবেলায় কয়টা অপরাধ করেছি। আমার 5 জন সই ছিল। ওদের বাসায় ছাগল পালন করত। বিকেলে সবাই মিলে বিলের মধ্যে ঘাস কাটতে যেত। আমার সাথে খেলার মতো কেউ ছিল না, তাই আমি ওদের সাথে গিয়ে বসে থাকতাম। বিলের শেষ মাথায় বড়ই গাছ ছিল। সেখানে শত শত খেজুরের গাছ ছিল। শীতকাল আসলে খেজুরের গাছ থেকে রস হয়, রস থেকে গুড় হয়। এসব আমরা নিজ চোখে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখেছি। একদিন সবাই মিলে বড়ই পেরে নিয়ে বিলের মধ্যে দিয়ে কি যে দৌড় দিয়েছি, ভাবছি এই বুঝি মালিক এসে ধরে নিয়ে যাবে। একদিন সবাই মিলে ঠিক করলাম খেজুরের রস চুরি করে খাবো। যেই ভাবা সেই কাজ। পরের দিন সবাই মিলে চলে গেলাম বিলে। আছরের আজান দিয়েছে, সবাই নামাজ পড়তে চলে গেল। 2 জন ছিল, তারা দূরে ছিল। সবাই চলে যেতেই 5 জন মিলে খেজুর বাগানের উপরে হামলা দিলাম। 5 জন 5টা গাছে উঠে রসের হাঁড়ি থেকে হাত দিয়ে রস বের করে খাচ্ছিলাম। হাত দিয়ে খেতে পারছিলাম না জন্য হাঁড়ি গাছের নিচে নামিয়ে নিয়ে খাচ্ছিলাম। আর গাছওয়ালা এসে বলছে, এই ক্যাডারে রস চুরি করে খাচ্ছে? ওরে ভাই, আমরা কি দৌড়টাই না দিয়েছিলাম? যে যেদিকে পারছে ঘাস ফেলাই দিয়ে দৌড় দিয়েছে। 5 জন 5 দিকে চলে গিয়েছিলাম। ভয়ে বিলের শেষ মাথায় কখনো আর যাই নাই। মনে ভয় ছিল, গেলেই আমাদের আটকে রাখবে আর বাসায় আসতে দেবে না। তানহার কথা শুনে ইফাদ হাসতে হাসতে নিচে বসে পড়েছে। শেষে কিনা রসচন্নিকে বিয়ে করলাম। আপনি হাসছেন? অনেক ছোট ছিলাম। জান হাতে নিয়ে সেদিন দৌড়ে পালিয়েছিলাম। বেশি দূরে না, এই সামনেই বাগান। যাবেন? আজকেও রস চুরি করে খাবো। ইফাদ হাসি থামিয়ে গম্ভীর কণ্ঠে বলল, একদম না, চুরি করা মহাপাপ। তুমি নামাজ পড়ো, কত কিছু জানো, এমন অন্যায় আবদার করো কিভাবে? চুরি করবো না, আমরা গিয়ে খাবো। তারপরে মামাকে টাকা দিয়ে দিব, তাহলে হবে। হ্যাঁ হবে, চলো। দুজন মিলে খেজুর বাগানের মধ্যে আসলো। চারিদিকে বিশাল বিশাল গাছ, প্রতিটি গাছে হাঁড়ি লাগানো। তানহা একটা ছোট গাছ দেখিয়ে বলল, তুমি এই গাছে ওঠো। আগে মালিককে ডেকে নিয়ে আসো। তুমি না পারলে আমাকে বলো, আমি উঠছি গাছে। বলেই গাছের দিকে এগিয়ে গেল তানহা। পরে যাবে, আমি উঠছি, তুমি মালিককে ডেকে নিয়ে আসো। বলতে বলতে ইফাত গাছে উঠল। পায়ে একটু ব্যথা পেল, তানহাকে বসতে দিল না। রসের হাঁড়ি পেরে নিয়ে এসে তানহার হাতে দিয়ে বলল, তোমার মামা কই? এই ক্যাডারে রস চুরি করতে আইছে? আজকা হাত পা বাইন্দা রাখমু, মেলা অত্যাচার সহ্য করছি। আজকা মালিক যদি বাগান ঘিরা না দেয় তাইলে এই বাগান আমি রাখুম না। ইফাত পালাও, রামদানি আসছে মামা। বলেই তানহা দৌড়ে দিল। ইফাতও বোকার মতন তানহার পিছনে ছুটল। অর্ধেক রাস্তায় এসে ধপাস করে পড়ে গেল ইফাত। কিছু পড়ার শব্দ পেয়ে তানহা পেছনে তাকালো। ঘুরে এসে ইফাতকে টেনে তুলল। ব্যথা পায়ে আবারও ব্যথা পেয়েছে ইফাত, ঠিকমতো হাঁটতেই পারছে না। তানহা অসহায় দৃষ্টিতে ইফাতের দিকে তাকিয়ে, ইফাত রাগী দৃষ্টিতে তানহার দিকে তাকিয়ে আছে। লোকটি কাছে এসে বলল, কিরে, তুই তানহা না? এইটা ক্যাডা? তোর জামাই? তুই জামাই নিয়া আমার বাগানে চুরি করতে আইছস? না না মামা, আপনি ভুল বুঝছেন। এই দেখুন টাকা, আমরা কিনে খেতে এসেছিলাম। আপনার হাতে
না দেখে ভয়ে দৌড় দিয়েছি। আমাকে না কইয়া তুই গাছের হাত দিলি কোন সাহসে? আমার কাছে গেলেই তো পায়রা দিতাম, না কইয়া পারছোস। এখন 200 টাকা না দিলে যেতে দেব না। তোকে আর তোর জামাইরে বাইন্দা রাখমু। তাহলে 20 গ্লাস রস দাও। যে রসের হাড়ি পারছোস ওইটা নিয়ে আর টাকা দিয়া ভালোই ভালোই বাড়ি চলে যা। এক হাঁড়ি রসের দাম এত টাকা নাকি? টাকা না দিলে আমিও যাইতে দিমু না। এই নিন মামা আপনার টাকা। লোকটি টাকা পেয়ে খুশি হয়ে চলে গেল। আপনি ওনাকে এত টাকা দিলেন কেন? এক হাঁড়ি রসের দাম কোনোদিনও এত টাকা হয়? ইফাত রাগী দৃষ্টিতে তানহার দিকে তাকালো। তানহা বাংলার পাঁচের মতো মুখ করে রসের হাড়ির দিকে একবার তাকাচ্ছে, আরেকবার ইফাতের দিকে তাকাচ্ছে। ইফাত ঠিকমতো হাঁটতেও পারছে না, খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছে। তানহা দুহাতে রসের হাড়ি ধরে আছে। ইফাত তানহার ঘাড়ে হাত রেখে আস্তে আস্তে হাঁটছে। কেউ কোনো কথা বলছে না। ইফাত যে রেগে গিয়েছে তানহা ভালো করেই বুঝতে পারছে। অনেক সময় নিয়ে বাসায় আসলো দুজন, বাকি রাস্তায় কেউ কোনো কথা বলে নাই। তানহা বাসায় এসে ইফাদের জন্য তেল গরম করে নিয়ে আসলো। ইফাদের পা কোলের মধ্যে তুলে নিল, তেল নিয়ে পায়ে দিয়ে দিতে লাগলো।